নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ঐতিহাসিক উপন্যাস তুঙ্গভদ্রার তীরের অংশগুলি। ৫। রাজপুরীতে বেলা শেষের প্রহর বাজিলে মহারাজ দেবরায় অপরাহ্নিক সভা সাঙ্গ করিয়া গাত্রোত্থান করিলেন। সভার পাত্র অমাত্য সভাসদ ছাড়াও ইরান দেশের রাজপুত আবদর রাজ্জাক ছিলেন। আরও কয়েকটি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন, কিন্তু কাজের কথা কিছু হইতেছিল না। রাজসভায় কেবল রাজনীতির আলোচনাই হয় না, হাস্য পরিহাস কল্পগুজব হয়। সকলে রাজাকে অভিবাদন করিয়া বিদায় লইলেন। দ্বিতলের বিরাম মন্দিরে গিয়া রাজা প্রথমে কেতকী সুরভিত জলে স্নান করিলেন, তারপর আহারে বসিলেন। কিঙ্করীরা কক্ষে অসংখ্য ঘৃত দ্বীপ অগ্রবর্তী জ্বালিয়া দিল। 2 হস্ত পরিমাণ চতুষ্কোণ একটি কাষ্ঠ পিঠিকা 3 জন কিঙ্করী ধরাধরি করিয়া মহারাজের পালঙ্কের পাশে রাখিল। অনুচ্চ দীপিকার উপর বৃহৎ সুবর্ণ থালি, থালির উপর অগণিত সোনার পাত্রে বিবিধ প্রকার অন্নব্যঞ্জন। মহারাজ আচমন করিয়া আহারে মন দিলেন। পিঙ্গলা ময়ূরপুঞ্জের পাখা দিয়া বাতাস করিতে লাগিল। কুঞ্চুকি হিমবস্ত্র হস্তে দ্বারের কাছে দাঁড়াইয়া পরিদর্শন করিতে লাগিল। আহার করিতে করিতে দেবরায় পিঙ্গলার দিকে চক্ষু তুলিলেন। কলিঙ্গ কুমারীদের খাওয়া হয়েছে? পিঙ্গলা বিজন করিতে করিতে বলিল, না আর্য, তারা অন্য রানীদের মতো মহারাজের আহার শেষ হলে আহারে বসবেন। মহারাজ আর কিছু বলিলেন না। আহারান্তে একটি দাসী জলের ভৃঙ্গার হইতে মহারাজের হাতে জল ঢালিয়া দিল। মহারাজ হস্ত মুখ প্রক্ষালন করিলেন। অতঃপর কঞ্চুকি ও দাসী কিঙ্করীরা প্রজাকে প্রণাম করিয়া প্রস্থান করিল। কেবল পিঙ্গলা রহিল। পিঙ্গলা হাত হইতে পান লইয়া দেবরায় শয্যায় অর্ধশয়ন হইলেন। বলিলেন, পিঙ্গলে, তুমি দেবীদের সংবাদ পাঠিয়ে দাও যে আমার নৈশাহার শেষ হয়েছে। আজ্ঞা মহারাজ। আর দেবী পদ্মালয়াকে জানিয়ে দিও যে আজ রাত্রে আমি তার অতিথি হব। পিঙ্গলা অস্ফুট কণ্ঠে স্বীকৃতি জানাইল। তারপর মহারাজকে পদস্পর্শ ও প্রণাম করিয়া রাত্রির মতো বিদায় হইল। রাজা কবে কোন রানীর মহলে রাত্রিবাস করিবেন তাহা অতিশয় গোপনীয় কথা, পূর্বাগ্নে কেহ জানিতে পারিত না। শেষ মুহূর্তে রাজা অন্তরঙ্গকে জানাইয়া দিতেন। রাজাদের জীবন সর্বদাই বিপদসংকুল, বিশেষত রাত্রিকালে গুপ্তঘাতকের আশঙ্কা অধিক। তাই রাজা কোথায় রাত্রিযাপন করিবেন তাহা যথাসম্ভব গোপন রাখিতে হয়। রাজার মহল হইতে বাহির হইয়া পিঙ্গলা পাকশালা অতিক্রমপূর্বক কলিঙ্গ কুমারীদের মহলে উপস্থিত হইল। এই মহলে গম্বুজ শীর্ষ বৃহৎ একটি কক্ষ ঘিরিয়া অবজ্ঞাকৃত ক্ষুদ্র কয়েকটি প্রকোষ্ঠ। একটি প্রকোষ্ঠে রাজকন্যাদের নৈশাহারের আয়োজন হইতেছে। কয়েকজন দাসী কাষ্ঠ দীপিকায় অন্নব্যঞ্জন সাজাইয়া অপেক্ষা করিতেছে। রাজকুমারীরা বড় ঘরে রহিয়াছেন। পিঙ্গলা সেখানে গিয়া যুক্ত করে বলিলেন, মহারাজের নৈশাহার সম্পন্ন হয়েছে, এবার আপনারা বসুন। 2 রাজকন্যা ভোজন কক্ষে গমন করিলেন। কাষ্ঠপিটিকার 2 পাশে রেশমের আসন পাতা। রাজকন্যারা তাহাতে বসিলেন। 4 জন পরিচারিকা তাদের পরিচর্যা করিতে লাগিল। পিঙ্গলা কিছুক্ষণ দাঁড়াইয়া দেখিল, তারপর বলিল, অনুমতি করুন, আমি অন্য রানীদের সংবাদ দিতে যাই। সংবাদ না পাওয়া পর্যন্ত তারা আহারে বসবেন না। বিদ্যুৎমালা উদাস মুখে নীরব হইয়া রহিলেন। মণিকঙ্কনা মৃদু হাসিয়া বলিলেন, এসো, এই দাসীরা আপনাদের সেবা করবে। কাল প্রাতে আমি আবার আসব। পিঙ্গলা যুক্ত করে প্রণাম করিয়া চলিয়া গেল। 2 ভগিনী নীরবে আহার করিতে লাগিলেন। বিদ্যুৎমালা নামমাত্র আহার করিলেন। মণিকঙ্কনা প্রতিটি ব্যঞ্জনের স্বাদ লইয়া খাইল। 2 জনের মনের গতি ভিন্নমুখী। বিদ্যুৎমালার মনে সুখ নাই। মহারাজ দেবরায়ের সুন্দর কান্তি ও সদয় ব্যবহার দেখিয়া তাহার মন আরও বিফল হইয়া গিয়াছে। ভাগ্যবিধাতা যেন এক হাতে সব দিয়া অন্য হাতে সব হরণ করিয়া লইয়াছেন। মণিকঙ্কনার মনে কিন্তু বসন্তের বাতাস বহিতেছে। আশঙ্কার ঝড় বাদল
অবগত হইয়া হৃদয় আকাশে পূর্ণিমার চাঁদ উঠিয়াছে। দাসীদের সম্মুখে কোনো কথা হইল না। আহার সমাপন করিয়া রাজকন্যারা শয়ন কক্ষে গেলেন। কক্ষের দুই পাশে প্রকাণ্ড দুটি পালঙ্কের ওপর শয্যা, শয্যার উপর জাতি পুষ্প বিকীর্ণ, মৃদু মদগন্ধে কক্ষ আমোদিত। মণিকঙ্কনা দাসীদের বলিল, তোমরা যাও, আর তোমাদের প্রয়োজন হইবে না। একটি দাসী বলিল, যে আজ্ঞা রাজকুমারী। দ্বারের বাইরে প্রতিহারীরা প্রহরায় রইল, যদি প্রয়োজন হয় হাততালি দেবেন। দাসীরা প্রস্থান করিলে মণিকঙ্কনা বলিল, মালা, তুই কোন পালঙ্কে শুবি? বিদ্যুৎ মালা বললেন, দুই পালঙ্কে সমান, যেটাতে হয় শুলেই হলো। আয়, দুজনে এক পালঙ্কে শুই। সেই ভালো, নৌকাতে একলা শোয়ার অভ্যাস ছেড়ে গেছে। দুজনে একসঙ্গে শয়ন করিলেন। মণিকঙ্কনা ভগিনীর পানে চাহিয়া বলিল, তোর কি এখানে কিছুই ভালো লাগছে না? এমন মনমরা হয়ে আছিস কেন? আসল কথা মণিকঙ্কনাকেও বলিবার নয়। বিদ্যুৎমালা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, মামা আর মন্নদারির কথা মনে হচ্ছে। কি জানি তারা বেঁচে আছেন কিনা। চিপিটক ও মন্দোদরির কথা মণিকঙ্কনা ভুলিয়া গিয়াছিল। হঠাৎ স্মরণ করাইয়া দিতে সে থতমত হইয়া চুপ পড়িল। তারপর ক্ষীণকণ্ঠে বলিল, সত্যি কি একবারে ডুবে গেছে? হয়তো বেঁচে আছে, কাল খবর পাওয়া যাবে। চিপিটক ও মন্দোদরি বাঁচিয়াছিল, কিন্তু রাজভৃত্যেরা অনেক খোঁজাখুঁজি করিয়াও তাদের পায় নাই, পাইবার কথা নয়। ঝড়ের প্রারম্ভে নৌকা হইতে জলে নিক্ষিপ্ত হইয়া চিপিটক মন্দোদরির পা চাপিয়া ধরিয়াছিল। তারপর ঝড়ের প্রমত্ত আস্ফালনে পৃথিবী লণ্ডভণ্ড হইয়া গেল, কিন্তু চিপিটক মন্দোদরির পা ছাড়িলেন না। তিনি বুঝিয়াছিলেন, মন্দোদরির চরণ ছাড়া তাহার গতি নাই। মন্দোদরি ডুবিল না। চিপিটকের নাকে মুখে জল ঢুকিলেও তিনি ভাসিয়া রহিলেন। তারপর যুগান্ত কাটিয়া গেল। নিবিড় অন্ধকারে তাহারা কোথায় চলিয়াছেন কিছুই জ্ঞান নাই। ক্রমে ঝড়ের বেগ কমিতে লাগিল, বৃষ্টি থামিল, মেঘ কাটিয়া গেল। অবশেষে নদীর তরঙ্গ ভঙ্গও মন্দীভূত হইল। তুঙ্গভদ্রার স্রোত আবার স্বাভাবিক ধারায় বহিতে লাগিল, কিন্তু অন্ধকার দিগন্তব্যাপী। চিপিটক মন্দোদরি চরণ ধারণ করিয়া ভাসিয়া চলিয়াছেন। একটা হাত ক্রমশ অবশ হইলে অন্য হাত দিয়া পা ধরিতেছেন। মন্দোদরি সারা শব্দ নাই, সে কেবল ভাসিয়া যাইতেছে। অনেকক্ষণ কাটিবার পর চিপিটকের একটু সন্দেহ হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, মন্দোদরি, বেঁচে আছিস তো? মন্দোদরি এক ঢোক জল খাইয়া বলিল, আছি। জয় দারুব্রহ্ম। কথা আর হইল না। কথা কহিবার সামর্থ্য বেশি ছিল না। খড়কুটার মতো তাহারা স্রোতের মুখে নিরুপায় হইয়া ভাসিয়া চলিল, কিন্তু তাহাদের এই ভাসিয়া চলার কাহিনী দীর্ঘ করিয়া লাভ নাই। রাত্রি যখন শেষ হইয়া আসিতেছে, তখন মন্দোদরির দেহ মৃত্তিকা স্পর্শ করিল। সে হ্যাঁচড় প্যাঁচড় করিয়া কাদা খাটিয়া শুষ্ক ডাঙায় উঠিল। চিপিটক তাহার পিঠে পিঠে উঠিলেন। কেহ চোখে কিছু দেখিল না, অনুভবে বুঝিল নুড়ি ছড়ানো স্থান নদীর তীরও হইতে পারে, আবার নদীর মধ্যস্থ দ্বীপও হইতে পারে। কিন্তু এসব কথা বিবেচনা করিবার শক্তি তাহাদের ছিল না। মাটি পাইয়াছে, ইহাই তাহাদের পক্ষে যথেষ্ট। তাহারা যেমন ছিল তেমন অবস্থায় রুড়ি বিছানো মাটির ওপর শুইয়া অঘরে ঘুমাইতে লাগিল। প্রথম ঘুম ভাঙিল মন্দোদরির। সে চক্ষু মিলিয়া দেখিল প্রভাত হইয়াছে। একদল স্ত্রীলোক তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া খিলখিল করিয়া হাসিতেছে। মন্দোদরি সর্বাঙ্গে সোনার গহনা, বস্ত্র নামমাত্র। ভাগ্য পরিধেয় শাড়িটি কোমরে গ্রন্থি দিয়া বাঁধা ছিল, তাই সেটি অবশিষ্ট আছে। স্তনপট্ট উত্তরীয় প্রভৃতি সবই তুঙ্গভদ্রা কাড়িয়া লইয়াছে। শাড়িটিও তাহার দেহে নাই, ছিন্ন পতাকার মতো মাটিতে লুটাইতেছে। মন্দোদরি কোনো মতে লজ্জা নিবারণ করিয়া উঠিয়া বসিল। বিহ্বল নেত্রে স্ত্রীলোকের কোণে চাহিয়া বলিল, তোমরা কে গা? রমণীরা কড়কণ্ঠে উত্তর দিল, কিন্তু মন্দোদরি কিছুই বুঝিল না। ইহাদের ভাষা গ্রাম্য। মন্দোদরি এদেশের নাগরিক ভাষাই বোঝে না, গ্রাম্য ভাষা বুঝিবে কি করিয়া? এদিকে চিপিটক মাতুরের অবস্থা অনুরূপ। তিনিও প্রায় দিগম্বর, কেবল কোটি সংলগ্ন অন্তবাস কৌপুনটুকু আছে। জাগিয়া উঠিয়া তিনি দেখিলেন, লাঠি হাতে একদল স্বর্ণামার্কা পুরুষ তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া আছে। তাহার ধারণা জন্মিল তিনি ডুবিয়া মরিয়াছেন, যমদূতেরা তাহাকে লইতে আসিতেছে। তিনি ফুকারিয়া কাঁদিয়া বলিলেন, আমি কিছু জানি না রে বাবা। যা হোক, অল্পকাল পরে নিজের ভুল বুঝতে পারিলেন। গ্রামীণ পুরুষদের সঙ্গে কথাবার্তা হইল।
মামা দক্ষিণ দেশের মানুষ, ইহাদের ভাষা কোনো ক্রমে বুঝিয়া লইলেন। নদী হইতে অনতিদূর দক্ষিণে পাহাড় ঘেরা একটিমাত্র গ্রাম আছে। আজ তার প্রাতে গ্রামের কয়েকটি মেয়ে নদীর জল পড়িতে আসিয়াছিল। তাহারা দেখিল উপল বিকীর্ণ উপকূলে দুইটি নারী মূর্তি, নরনারী মূর্তি পড়িয়া রহিয়াছে। তাহারা ছুটিয়া গিয়া গ্রামে খবর দিল। তখন গ্রাম হইতে অনেক লোক আসিয়া মূর্তি দুটিকে ঘিরিয়া ধরিয়া দাঁড়াইল। তাহাদের বুঝতে বাকি রইল না যে গত রাত্রিতে ঝঞ্ঝা বাতে নদীতে পড়িয়া ইহারা ভাসিয়া আসিয়াছে। মামা কাতর স্বরে বলিলেন, এখন কি হবে? গ্রামের পুরুষেরা নিজেদের মধ্যে পরামর্শ করিল। তাহাদের জীবন বহির্জগৎ হইতে প্রায় বিচ্ছিন্ন। নূতন মানুষ তারা দেখিতে পায় না, তাই এই দুজনকে পাইয়া তারা পরম হৃষ্ট হইয়াছে। ইহাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ত্রিপিটককে বলিল, চলো, আমাদের গ্রামে থাকবে। তাহারা মেয়ে পুরুষে দুইজনকে ধরাধরি করিয়া গ্রামে লইয়া চলিল। নদীর প্রস্তরময় তট হইতে সংকীর্ণ বর্ণের মতো পথ গিয়াছে। পথে পাদক্রোশ যাইবার পর গ্রাম। হাজার হাজার বৎসর পূর্বে এই গ্রামে এই স্থানে বোধহয় একটি হ্রদ ছিল। ক্রমে হ্রদ শুকাইয়া পলিমাটির ওপর গাছপালা গজাইয়াছিল। তারপর মানুষ আসিয়া এই পাহাড় ঘেরা স্থানটিকে ঘিরিয়া বসিয়াছে। ফল ফলাইয়াছে, ফসল তুলিয়াছে, গরু ছাগল পুষিয়া শান্তিতে বাস করতেছে। ইহার অধিকাংশ কুটিরে বাস করে, কিন্তু এখনও অল্প সংখ্যক লোক প্রাচীন অভ্যাস ছাড়িতে পারে নাই। তাহারা এখনও গুহাবাসী। এই পর্বত চক্রের বাহিরে বিস্তীর্ণ দেশের সহিত ইহাদের সম্পর্ক অতি ক্ষুদ্র। কদাচিৎ নগর হইতে নৌকা যোগে বণিক আসিয়া কাপড় এবং মেয়েদের তামা ও লোহার গয়না বিক্রয় করিয়া যায়। বিনিময়ে নারকেল, সুপারি, ছাগ ও জন্ম রহিতে লইয়া যায়। দেখা গেল গ্রামের মানুষগুলো অর্ধবর্ণ হইলেও অতিশয় অতিথি বৎসল। তাহাদের অতিথিদের একটি বৃক্ষ ছায়ায় বসাইয়া দুগ্ধ পিণ্ড ক্ষীর খাইতে দিল, পাকা আম ও কদরী দিল। দুই বুভুক্ষ অতিথি পেট ভরিয়া খাইল। আহারের পর গ্রামবাসীরা তাহাদের পান সুপারি খাইতে দিল। ইহারা জোয়ার বাজরির সঙ্গে পান সুপারির চাষও করে। জঙ্গলে ক্ষুদির বৃক্ষ আছে। নদীর তীর হইতে শামুক ঝিনুক কুড়াইয়া তাহা পুড়াইয়া ইহারা চুন তৈরি করে। পান খাইয়া মন্দোদরী ও ত্রিপিটক আহ্লাদে আটখানা হইয়া রহিলেন। ইতিমধ্যে গ্রামের সমস্ত ত্রিলোক আসিয়া মন্দোদরীকে ঘিরিয়া ধরিয়াছিল। মন্দোদরীকে দেখিবার জন্য নয়, তাহার গহনা দেখিবার জন্য। মন্দোদরীর গলায় ছিল সোনার হাসুলি, হাতে অঙ্গদ ও কঙ্কন, কোমরে চন্দ্রহার, পায়ের আঙুলে রূপার ছুটকি। গ্রামের মেয়েরা আগে কখনো এমন অপরূপ গহনা দেখে নাই। তাহারা কলকণ্ঠে নিজেদের মধ্যে কথা বলিতে বলিতে মন্দোদরীর গাড় খাবলাইতে লাগিল। ওদিকে চেপেটা পান চিবাইতে প্রবীণ মোড়লকে বলিলেন, তোমাদের আতিথ্যে সন্তুষ্ট হইয়াছি, এখন বিজয়নগরে ফেরবার উপায় কি? মোড়ল মাথা নাড়িতে লাগিল। বিজয়নগরে যাবার রাস্তা নাই, চারিদিকে পাহাড়। অ্যাঁ, সে কি? আমরা যে বিজয়নগরে ফিরতেই হবে। তুমি কি বিজয়নগরের মানুষ? না, আমি কলিঙ্গ রাজ্যের একজন অমাত্য। গুরুতর রাজ ও কার্যে বিজয়নগরে যাচ্ছিলাম। নদীপথে বিজয়নগরে তো যাওয়া সম্ভব। সম্ভব, কিন্তু আমাদের নৌকা নেই। ত্রিপিটকের মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। তবে উপায়? আমরা যাব কি করে? মোড়ল হাসিয়া পড়িল, যাওয়ার দরকার কি? আমাদের গ্রামে থাকুক। কি সর্বনাশ! এই পাহাড়ের মাঝখানে জঙ্গলিদের মধ্যে সারা জীবন কাটাইতে হইবে। তাহার তীক্ষ্ণ কণ্ঠস্বর উচ্চতর গ্রামে আরোহণ করিল। হ্যাঁ, না না, আমরা নগরবাসী, এই জঙ্গলে আমরা থাকতে পারবো না। পাহাড়ি জঙ্গলে বাঘ ভালুক আছে। ওরে বাবারে, আমাদের খেয়ে ফেলবে। মোড়ল সান্ত্বনা দিল, কোনো ভয় নাই। বাঘ ভালুক আমাদের গ্রামে আসে না। মাঝে মধ্যে দু চারটে হনুমান আসে, তারা মানুষ খায় না। তোমরা নির্ভয়ে থাকো, আমরা তোমাদের থাকার ভালো ব্যবস্থা করব। তোমরা বরং সুখে থাকবে। শিবিটাও বিক্ষুব্ধ স্বরে বলিলেন, কোথায় মনের সুখে থাকবো? এই কুটিরে? মোড়ল মাথা নাড়িয়া বলিল, কুটির একটিও খালি নাই, কিন্তু তোমরা যদি কুটিরে বাস করিতে চাও, আমরা তোমাদের জন্য কুটির তৈরি করে দেবো। আপাতত একটি সুন্দর গুহা আছে, তাতেই তোমরা থাকবে। ত্রিপিটকের চক্ষু কপালে উঠিল। শেষে গুহা! এও অদৃষ্টে ছিল। অতি কষ্টে জিহ্বা জড়ত্ব দূর করিয়া ত্রিপিটক বলিলেন, বণিকেরা আসে বলেছিলে, তারা কি আসবে না? মোড়ল বলিল, তারা 2-4 দিন আগে এসেছিল।
আবার 1 বছর পরে আসবে। ত্রিপিটকের বাক রোধ হইয়া গেল। ওদিকে গায়ের মেয়েরা মন্দোদরির সঙ্গে সদ্ভাব স্থাপন করিয়া ফেলেছিল। ভাষা না বুঝিলেও ভাবের আদান প্রদান চলিতেছিল। এই গ্রামের মেয়েরা কাছা দিয়া কোটি পর্যন্ত, হাঁটু পর্যন্ত কাপড় পরে, বক্ষ নিরাভরণ। তবু গহনার প্রতি তাহাদের যথেষ্ট আসক্তি আছে। মন্দোদরীর গহনা দেখিয়া তাহারা স্বভাবতই অতিশয় আকৃষ্ট হইয়াছিল। তাহারা মন্দোদরীকে 2 হাতে টানিয়া ধরিয়া তুলিল, বলিল, চলো, মোড়ল বলেছে তোমরা গুহায় থাকবে, তোমাদের গুহায় নিয়ে যাই। কি সুন্দর গুহা! তোমরা দুজনে মনের আনন্দে থাকবে। মোড়ল চিপিটককে বলিল, গুহা দেখবে এসো, এত ভালো গুহা আর এখানে নাই। পুরনো মোড়ল এই গুহায় থাকতো, 93 বছর বয়সে মারা গেছে, তাই গুহাটা খালি রয়েছে। আমি এখন মোড়ল, ভাবছিলাম আমি গিয়ে থাকবো, কিন্তু আমার স্ত্রী পুত্র কন্যা অনেক, এ গুহায় আটবে না। তোমরা অতিথি এসেছো, তোমরাই থাকো। সকলে মিলে গুহার নিকট উপস্থিত হইল। গ্রামের বাহিরে পর্বত চক্রের এক স্থানে একটি গুহা। গুহার প্রবেশদ্বার অতি ক্ষুদ্র, হামাগুড়ি দিয়া প্রবেশ করিতে হয়। চিপিটকের পক্ষে প্রবেশ করা বিশেষ কষ্টকর নয়, কিন্তু মন্দোদরীকে টানা হ্যাঁচড়া করিয়া ঢুকিতে হয়। তবে গুহার অভ্যন্তর বেশ সুপরিসর। মন্দোদরী গুহার ভিতর প্রবেশ করিতে কোনো আপত্তি দেখা গেল না। সে হামা দিয়া গুহার ভিতরে প্রবেশ করিল। মোড়ল যখন চিপিটককে বলিল, তুমি কিছুক্ষণ গুহায় গিয়ে বিশ্রাম করো, গুহায় বুড়ো মোড়লের বিছানা আছে, তাতেই তোমার 2 স্বামী স্ত্রী চলে যাবে। এতক্ষণে চিপিটকের হুঁশ হলো, ইহারা তাহাকে মন্দোদরীর স্বামী মনে করিয়াছে। তিনি ক্রোধে ছিটকাইয়া উঠিয়া প্রতিবাদ করিতে যাইতেছিলেন, হঠাৎ থামিয়া গেলেন। ইহারা বন্য বর্বর লোক, মন্দোদরী তাহার স্ত্রী নয় জানিতে পারিলে কি করিবে কিছুই বলা যায় না। হয়তোবা টানিয়া লইয়া গিয়া নদীতে ফেলিয়া দিবে, উহাদের খাটাইয়া কাজ নাই। আত্মগ্লানি গলাধনকরণ করিয়া চিপিটক জানুর সাহায্যে গুহায় প্রবেশ করিলেন। 6 পরদিন প্রভাতে বিজয়নগর রাজপুরী জাগিয়া উঠিল। রাজা জাগিলেন, রানীরা জাগিলেন, প্রৌঢ় পরিজন জাগিল। বিদ্যুৎমালা ও মণিমালার ঘুম ভাঙিল। সূর্যোদয় হইতে না হইতেই পিঙ্গলা রাজগৃহের দ্বিতলে আসিয়া উপস্থিত হইলেন। সে রাত্রে রাজপুরীতেই কোথাও থাকে, তাহার স্বতন্ত্র গৃহ নাই। শোনা যায় তাহার একটি গুপ্ত নগর আছে। মাসের মধ্যে 2-3 বার গভীর রাত্রে সে চুপি চুপি নগরের কাছে যায়। সেখানে রাত কাটাইয়া উষাকালে রাজপুরীতে ফিরিয়া আসে, অথবা সে রাজপুরী ছাড়িয়াও কোথাও যায় না। রাজপুরীতে তাহার অহরাত্রির কাজ। রাজকুমারীদের কাছে উপস্থিত হইয়া পিঙ্গলা বলিল, রাজগুরু কূর্মদেব সংবাদ পাঠাইয়াছেন, তিনি এখনই আপনাদের আশীর্বাদ জানাতে আসবেন। রাজকুমারীরা প্রস্তুত হইয়া রহিলেন। 2 দণ্ড পরে গুরুদেব আসিলেন। রাজকুমারীরা তাহার চরণে প্রণতা হইলেন। পিঙ্গলাও উপস্থিত ছিল। সে বিদ্যুৎ মালার পরিচয় দিল। কূর্মদেব ভাবী রাজবধূকে স্বচক্ষে দেখিতে আসিয়াছেন, দেখিয়া তৃপ্ত হইলেন। মনে মনে বলিলেন, কন্যা সুলক্ষণা, শুদ্ধ চরিত্রা, অন্য একটি কন্যাটিও তাই। দুজনে বিজয়নগরের রাজবধূ হইবার যোগ্য। তিনি বিদ্যুৎমালাকে বলিলেন, কন্যা, শাস্ত্রীয় কারণে বিবাহ 3 মাস স্থগিত থাকিবে। এই 3 মাস তোমাকে একটি ব্রত পালন করিতে হইবে। প্রত্যহ প্রভাতে তুমি পশুপতির মন্দিরে যাইবে। পম্পাপতির মন্দির বেশি দূর নয়, তুমি পদব্রজে যাবে। সেখানে পম্পা সরোবরে অবগহন স্নান করবে, সরোবরের পদ্ম তুলে পম্পাপতির পুজো করবে, তারপর ফিরে আসবে। 3 মাস এইভাবে কাটানোর পর বিবাহ হবে। বিদ্যুৎমালা মনে মনে স্বস্তির নিঃশ্বাস মোচন করিলেন। চিরে সংক্রান্তি আসিয়া পড়িয়াছিল। এখন অন্তত 3 মাসের জন্য পরিত্রাণ। তিনি মস্তক অবনত করিয়া স্বীকৃতি জানাইলেন। পিঙ্গলা বলিল, গুরুদেব, কবে থেকে ব্রত আরম্ভ হবে? কূর্মদেব বলিলেন, আজ থেকেই আরম্ভ হোক না, শুভস্য শীঘ্রম। রাজগুরু প্রস্থান করিলে পম্পাবতীর মন্দিরে যাইবার জন্য সাজ পড়িয়া গেল। পিঙ্গলা নিজে সঙ্গে যাইবে না, কিন্তু সে সমস্ত ব্যবস্থা করিল। রাজার কাছে সংবাদ গেল, পম্পাপতির মন্দিরে অগ্রদূত পাঠানো গেল। তারপর
পট্টবস্ত্র পরিহিতা দুই রাজকন্যা বাহির হইলেন। সম্মুখে অসিহস্তে দুই প্রতিহারিণী, পিছনে আরও ১০ জন। পথ আলুগুড়িয়া সুন্দরীদের ঝাঁক চলিল। পম্পাপতির মন্দির রাজপুরীর বায়ুগুণ অনুমান পাদক্রোশ দূরে অবস্থিত। মন্দিরের উত্তরে তুঙ্গভদ্রা, দক্ষিণ বামে পম্পা সরোবর ও হেমকুট পর্বত। ত্রেতাযুগে এই যুগে এই পম্পা সরোবরে সীতা স্নান করিয়াছিলেন। রাম লক্ষ্মণ তাহার তীরে পরমার্থিক বকপক্ষী দেখিয়া হাস্য পরিহাস করিয়াছিলেন। রাজকন্যারা সভাগৃহ হইতে কিয়দ্দূর গিয়াছেন। পথের পাশেই অতিথি ভবন। একটি যুবক অতিথি ভবন হইতে বাহির হইয়া সম্মুখে যুবতী প্রবাহ দেখিয়া পথ পাশে থামিয়া গেল। তারপর সে যুবতীদের মধ্যে রাজকন্যাদের দেখিতে পাইল। রাজকন্যারাও যুবককে দেখিয়াছিলেন এবং চিনিতে পারিলেন, অর্জুন বর্মা। সে সসম্ভ্রমে দুই করযুক্ত করিল। রাজকন্যাদের প্রতি স্থগিত হইল না, কিন্তু মণিকঙ্কনা চকিত হাস্যে দর্শনপ্রান্ত ঈষৎ উন্মোচিত করিল। বিদ্যুৎমালা হাসিলেন না, তাহার মুখখানি রক্ত সঞ্চারে একটু উত্তপ্ত হইল মাত্র। কেহ জানিল না যে তাহার হৃৎপিণ্ড ক্ষণিকের জন্য দুরু দুরু করিয়া উঠিয়াছে। অর্জুন দাঁড়াইয়া রহিল। স্নানার্থীরা চলিয়া গেলেন। অর্জুনকে একটু ইতস্তত করিল। একবার তাহার ইচ্ছা হল রাজকুমারীদের অনুসরণ করে। তিনি প্রতিহারিণী পবিত্র হইয়া কোথায় যাইতেছেন দেখিয়া আসে, কিন্তু না, তা শ্রবণ হইবে না। সে দৃঢ় পথে অন্য পথে চলিল। আজ সকালে সে বলরামকে দেখিতে যাইবে বলিয়া বাহির হইয়াছিল। পথে নামিয়া রাজকুমারীদের সঙ্গে সাক্ষাৎ। তাহার মন ক্ষণেকের জন্য বিক্ষিপ্ত হইয়াছিল। এখন সে আবার মন সংযত করিয়া কিল্লাঘাটের দিকে অগ্রসর হইল। প্রভাতকালে নদীর রূপ অন্য প্রকার, যেন সদ্য ঘুম ভাঙা আলস্য নিমিল রূপ। পান সুপারি রাস্তায় লোক চলাচল বেশি নাই। দোকানপাট ধীর মন্দর চালে ঘুরিতেছে। কিছুদূর চলিবার পর অর্জুন অকারণেই একবার পিছু ফিরিয়া চলিল। সেই শীর্ণ লোকটা তার পিছনে আসিতেছে। নিজের মুখাবয়ব ঢাকা দিবার জন্যই বোধ হয় মাথায় একটি পাগড়ি রহিয়াছে, কিন্তু তাহাতে তাহার স্বরূপ ঢাকা পড়ে নাই। অর্জুনের একটু বিরক্তিবোধ হইল। কি চায় লোকটা? তাহার একটা উদ্দেশ্য আছে সন্দেহ নাই, কিন্তু কি সেই উদ্দেশ্য? একবার অর্জুনের ইচ্ছা হইল ফিরিয়া গিয়া লোকটাকে জিজ্ঞাসা করে, কি চাও তুমি? কিন্তু ইহাতে শান্তিভঙ্গের সম্ভাবনা আছে। অর্জুন এই দেশে নবাগত, কাহারও সহিত কলহ করিতে চায় না। সে লোকটাকে মন হইতে ঝাড়িয়া ফেলিতে অন্য কথা ভাবিতে ভাবিতে পথ চলিতে লাগিল। ভাবনার বিষয়বস্তুর অভাব ছিল না। পিতা সুদূর গুলবর্গায় কি করিতেছেন? সত্যই কি সুলতান তাকে ধরিয়া লইয়া চলিয়াছে? পিতা কি অনশনে প্রাণ ত্যাগ করিয়াছেন? এই দেশটি তার ভালো লাগিয়াছে। এই দেশকে নিজের দেশ ভাবিয়া সে সুখী হইয়াছে, কিন্তু সে কি দেশের সেবা করিতে পারিবে? রাজা কি তাহাকে সৈনিকের কার্য দিবেন? এই সকল চিন্তার ফাঁকে ফাঁকে রাজকুমারী বিদ্যুৎমালার স্নিগ্ধ গম্ভীর মুখখানি তাহার মানসপটে ফুটিয়া উঠিতে লাগিল। রাজকুমারীর মনে গর্ব অভিমান নাই। অর্জুনের ন্যায় সামান্য ব্যক্তির জীবন কথা শুনিতেও তাহার আগ্রহ। ঈশ্বরের কৃপায় তিনি রাজেন্দ্রাণী হইয়া সুখী থাকুন। অর্জুন যখন কিল্লাঘাটে পৌঁছিল তখন দ্বীপ্রহরের বিলম্ব নাই। ঘাটে ২-৩টি গোলাকৃতি খেয়া তৈরি। সে একটি ভাড়া লইয়া বানচাল বহিত্রগুলির দিকে গেল। বহিত্র যেমন ছিল তেমনি রহিয়া আছে। প্রথমটি নিকট গিয়া অর্জুন তাহার ভিতরে কোনো সাড়া শব্দ পাইল না। তখন সে দ্বিতীয়টি নিকটে গেল। এই বহিত্রটির খোলের ভিতর হইতে ঠুকঠাক শব্দ আসিতেছে। সে বহিত্রের গায়ে নৌকা ভেড়াইয়া উচ্চকণ্ঠে ডাকিল, বলরাম! ঠুকঠাক বন্ধ হইল। মুহূর্ত পরে খোলের ভিতর হইতে বলরাম কর্মকার পাটাতনে উঠিয়া আসিল। অর্জুনকে দেখিয়া একগান হাসিল। এসো এসো বন্ধু, এসো। রাজভোগ ছেড়ে পালিয়ে এলে যে? তোমাকে দেখতে এলাম। অর্জুন বহিত্রের গলুইয়ের ডিঙা বাঁধিয়া পাটাতনে উঠিল। আমার লাঠি দুটো আছে তো? আছে, অনেক যত্ন করে রেখেছি। চলো ছায়ায় যাই, এখানে বড় রৌদ্র। দুইজনের চেপিটক মামার রই ঘরে গিয়া বসিল। মামার তৈজসপত্র পড়িয়া আছে, কেবল মামা নাই। দুজনে কিছুক্ষণ ঝড়ের সন্ধ্যার সংবাদ বিনিময় করিল। শেষে অর্জুন বলিল, বহিত্র কি বেশি জখম হইয়াছে? বলরাম বলিল, জখম বেশি হয়নি, যেটুকু হয়েছে তা শত্রুতেরা মেরামত করে নিতে পারবে, কিন্তু 3টি বহিত্রয় চড়াই আটকে গেছে। যতদিন না বর্ষার জল বাড়ছে ততদিন ওরা ভাসবে না।
তোমার কাজ শেষ হয়েছে? আমার কাজ বেশি ছিল না, গোটা কতেক লোহার কিলক তৈরি করে রেখেছি, বাকি কাজ সূত্রধারেরা করবে। তাহলে তুমি আমার সঙ্গে বিজয়নগরে চলো না? বেশ, চলো, কিন্তু এখানে আহার তৈরি, খেয়ে নিয়ে বেরোনো যাবে। রান্না অবশ্য বেশি নয়, ভাত আর মাছের রাইঝোল। মাছ কোথায় পেলে? তুঙ্গভদ্রায় মাছের অভাব, বড়শি দিয়ে ধরেছি। মাছের স্বাদ কিন্তু ভালো নয়, বাংলাদেশের মতো নয়। ঝাল খেয়েছিলাম। দুজনে নৌকার কোলের মধ্যে গিয়ে আহারে বসিল। খাইতে খাইতে কথা হইতে লাগিল। রাজাকে দেখেছ? কেমন রাজা? রাজা আমাকে ডেকেছিলেন, আমি তার কাছে গিয়েছিলাম। রাজার মতন রাজা। আমাকে তার সৈন্যদনে নেবেন বলেছেন। অর্জুন রাজদর্শনের আখ্যান বিস্তারিত করিয়া বলিল। শুনিয়া বলরাম বলিল, তাই নাকি? তোমার কপাল ভালো। আমিও রাজার শ্রীচরণ দর্শন করিতে চাই, বিশেষ প্রয়োজন আছে। তুমি ভাই একটু চেষ্টা করো। নিশ্চয় করব, যথাসাধ্য করব। আহারান্তে কিছুক্ষণ বিশ্রাম করিয়া দুই বন্ধু গাত্রোত্থান করিল। বলরাম একটি পাটের থলিতে কিছু লোহা কাপড় লইয়া থলি কাঁধে ফেলিল। অর্জুন নিজের লাঠি দুইটা হাতে লইল। গোল নৌকায় চড়িয়া তাহার ঘাটে নামিল। অর্জুন দেখিল নির্জন ঘাটের এক কোণে শীর্ণাকায় লোকটি বসিয়া আছে। মাথায় পাগড়ি থাকা সত্ত্বেও রৌদ্র তাপে তাহার অবস্থা করুণ। অর্জুন ও বলরাম পথ চলিতে আরম্ভ করিলে সেও পিছিয়ে চলিল। অর্জুন চলিতে চলিতে বলরামকে নিম্নস্বরে শীর্ণ লোকটির কথা বলিল। বলরাম একবার ঘাট ফেরাইয়া 50 হস্ত দূরস্থ লোকটিকে দেখিল, তারপর কিছুক্ষণ চিন্তা করিয়া বলিল, রাজার গুপ্তচর হতে পারে। অর্জুন আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, রাজার গুপ্তচর? বলরাম বলিল, রাজারা কাউকে বিশ্বাস করেন না, বিশ্বাস করলে তাদের চলে না। তুমি নতুন লোক, গোলবর্গা থেকে এসেছো, তাই তোমার পিছনে গুপ্তচর লেগেছে। ভালো কথা, বিচক্ষণ রাজা, কিন্তু তোমার মনে পাপ নাই, তোমার কিসের ভয়? অর্জুন অনেকক্ষণ হতবাক হইয়া রহিল। রাজনীতির সহিত তাহার পরিচয় নাই। সে মানুষ, যে মানুষ প্রসন্ন মুখে তাহার সহিত বাক্যালাপ করিয়া প্রীতি নিদর্শন স্বরূপ স্বর্ণমুদ্রা দান করে, সেই আবার তাহার পিছনে গুপ্তচর লাগাইতে পারে কিনা ইহা তার বিশ্বাস হয় না। কিন্তু বলরামের কথাই সত্য, রাজাদের সর্বদা সতর্ক থাকতে হয়। পান সুপারি রাস্তা দেখিয়া দেখিয়া বলরামের চক্ষু গোল হইল। দীর্ঘ পথ হাঁটিয়া তাহারা পিপাসার্ত হইয়াছিল। চক্রবর্তীর দোকানে গিয়া আকণ্ঠ শীতল তক্র পান করিল। আজ আর চক্রবর্তী যুবতী মূল্য লইতে অস্বীকার করিল না। সন্ধ্যার প্রাক্কালে দুজনে অতিথি ভবনে উপনীত হইল। বলরামের পরিচয় শুনিয়া পরিচায়কেরা তাহাকে অর্জুন বর্মার পাশে একটি প্রকোষ্ঠে থাকতে দিল। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আগামীকাল পরবর্তী পর্ব।